আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য ফেসবুকে হাজির হলাম। সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা ইতালিতে বা ইউরোপে আসার পরে যে প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে বৈধ হয়, সে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে কমিশন। কমিশনের মাধ্যমে যেভাবে আমি এদেশে বৈধ হয়েছি খুবই অল্প সময়ের মাধ্যমে, আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কমিশনে কি কি প্রশ্ন করা হয়, বা কমিশনে আপনার প্রিপারেশান কেমন হওয়া উচিত, বা কমিশনে সাধারণত যে তিনটা বিষয় নিয়ে কথা বলা হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো সাধারণত কমিশনে আপনার প্রস্তুতি কিভাবে নেবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি হওয়া উচিত, আপনি যদি ভাষা না জানেন সেক্ষেত্রে কী সমস্যা, তো এই টোটাল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো কমিশনে সাধারণত আপনি আসার পরে আপনি যদি ক্যাম্পে থাকেন, ক্যাম্পে থাকার পরে ক্যাম্পের যে লোকগুলো আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে, সরকারি লোকেরা, ওদের নির্দিষ্ট সরকারি উকিলের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করবে থানায়। থানায় অ্যাপ্লাই করার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার কমিশন আসবে। সেটা হচ্ছে আগে ছিল 2 বছর 1.5 বছর পরে। এখন যে নতুন নিয়ম 2024-এর জুলাইয়ের পরে নতুন নিয়ম হয়েছে, ইতালিতে আসার 1 থেকে 1.5 মাসের ভিতরে কমিশন হয়। আগে যে নিয়ম ছিল সেটা হচ্ছে ইতালিতে আসার 1.5 থেকে 2 বছর পরে কমিশন হয়। কিন্তু এখন যারা ইতালিতে আসছে তাদের কমিশন খুব তাড়াতাড়ি হয়। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনি যদি ক্যাম্পে থাকেন, ক্যাম্পে থাকাকালীন অবস্থায় আপনি যাদের আয়ত্তে থাকবেন তারা তাদের উকিলের মাধ্যমে আপনার কমিশনের জন্য অ্যাপ্লাই করবে। আর আপনি যদি ক্যাম্পে না থাকে যদি আপনি নিজস্বভাবে কারো আত্মীয় স্বজনের বাসা বা নিজের বাসায় থাকেন, তাহলে আপনি নিজস্ব ব্যক্তিগত উকিলের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এই অ্যাপ্লাইটা করার পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনার কমিশন ডেট আসবে। আপনার কমিশন ডেট আসার পরে আপনি কমিশন দিতে যাবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি কমিশন দিতে যাওয়ার আগে আপনার কী করণীয়। হ্যাঁ, এখন এখানে যে তিনটা বিষয় নিয়ে কথা বলবে সেটা হচ্ছে, আপনার বাংলাদেশে আপনি কেমন ছিলেন, কি করতেন, আপনার পারিবারিক অবস্থান কেমন। তো তারপরে হচ্ছে আপনি এই বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি ইতালিতে বা ইউরোপে অবৈধভাবে কেন আসলেন, কেন আপনাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, বা কেন আপনি দেশ ছাড়তে বাধ্য হলেন। মেন আর তৃতীয় যে নাম্বারটা বিষয় সেটা হচ্ছে, ইতালিতে এসে আপনার এখন বর্তমান পরিস্থিতি কি, আপনি এখন কোথায় আছেন, আপনার কোনো সমস্যা আছে কি না, এই বিষয়গুলো নিয়ে টোটাল কথা বলবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আপনি বাংলাদেশে কেমন ছিলেন। তো আমরা এক একজন এক একভাবে বলে থাকি, কারো পলিটিক্যাল সমস্যা, কারো দারিদ্র্য সমস্যা, কেউ আমরা দেখা গেছে পলিটিক্যাল ছাড়া বিভিন্ন হয়রানির শিকার, কেউ প্রতিপক্ষের দ্বারা শিকার, কেউ আবার এই যে মামলা জড়িত কোনো শিকার। তো এই বিষয়গুলো যাদের যেটা সত্যি বলার চেষ্টা করবেন, আপনার যেই বিষয়টা আপনি মুখে বলবেন সেই বিষয়টা ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনার দেশে যদি মামলা থেকে থাকে, তাহলে আপনি যে মামলা যে কপি, ওই কপিটা প্রিন্ট করে নিয়ে যাবেন। এই ক্ষেত্রে সেটা আপনার একটা মামলা থাকে একটা কপি নিয়ে যাবেন, দুইটা থাকে দুইটা কপি নিয়ে যাবেন। বা আপনার সাথে যদি আপনার এই প্রতিপক্ষ কোনো শত্রু দ্বারা যদি আপনি আক্রমণের হয়ে থাকেন বা আহত হয়েছিলেন, তাহলে সেটার ছবি উঠিয়ে বা ডাক্তার থেকে আপনাকে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলোর একটা কপি রাখার চেষ্টা করবেন। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি কখনোই বলবেন না যে আপনি গরিব এই কারণে আপনি দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছেন। এই বিষয়টা আগে ইতালিতে সরকার বা ইতালি আদালত আগে অ্যাকসেপ্ট করতো। এখন দরিদ্র কোনো মামলা ইতালিতে বা ইউরোপে অ্যাকসেপ্ট করে না। কারণ ওরা জানে ইতালিতে আসতে হলে বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন, ইতালিতে আসতে এখন কমপক্ষে 17 থেকে 18 লাখ টাকা লাগে। কেউ কেউ আসলে 12-13 লাখ টাকা দিয়ে আসে, কিন্তু এখন আসা যায় না। তাহলে আপনি যদি বলেন যে আপনি দরিদ্র এই কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাহলে ওরা আপনাকে প্রশ্ন করবে আপনার আসতে তো অনেক টাকা লাগছে, তাহলে আপনি টাকাটা কোথায় পেলেন। হ্যাঁ, আপনারা ভুলও এই কথা বলবেন না যে আপনি গরিব। আর আর প্রথম প্রশ্ন যেটা বলছিলাম, আপনি দেশে কেমন ছিলেন। তো আপনি দেশে যেমন ছিলেন আপনি সেই বিষয়গুলো বলবেন। এরপরে আপনাকে যেটা করা হবে, যেটা বলছিলাম আমি অলরেডি, আপনি কেন দেশ ছাড়তে বাধ্য হলেন। তো আপনাদের যে ডকুমেন্টগুলো থাকে সেগুলা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনি একটা মেমোরিতে বা একটা পেন ড্রাইভে কপি করে এটা সাথে করে নিয়ে যাবেন। এটা ওনাদেরকে দিলে ওনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, আর ওনারা এটা মনে করবে যে আসলে আপনি যে কথাগুলো বলছেন এগুলো সত্যি, যার কারণে আপনি সবগুলো ডকুমেন্ট নিয়ে আসছেন। আর
তৃতীয় নাম্বার যে প্রশ্নটা আপনাকে করা হবে সেটা হচ্ছে, আপনি ইতালিতে আসার পরে এখন আপনি কেমন আছেন, কোথায় আছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে কি না, এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবে। হ্যাঁ, আপনি যদি ক্যাম্পে থেকে থাকেন, আপনি যদি ক্যাম্পে থেকে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আপনার যদি কোনো সমস্যা হচ্ছে বর্তমানে, সেই বিষয়গুলো নিয়েও আপনি ওনার সাথে কথা বলতে পারেন। আর আপনি যদি কমিশন থাকাকালীন দেয়াকালীন অবস্থায় আপনি যদি ব্যক্তিগতভাবে কারো বাসায় থাকেন বা নিজে বাসা ভাড়া নিয়ে থাকেন, সেটা সেটা না চাই যদি আপনি চান যে কোনো ক্যাম্পে উঠতে চান, সেটাও আপনি বলতে পারেন। তাহলে অনেক সময় আহ, ওই কমিশন দেওয়ার সময় আপনি যদি কথাগুলো বলেন, তাহলে অনেক সময় আপনাকে ওনারা ক্যাম্পের ব্যবস্থা করে দেয়। তো এই বিষয়গুলা তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমিশনে আপনি বৈধ হওয়ার জন্য আপনি যত ভালোভাবে কমিশন ভালোভাবে বলতে পারবেন, খুবই ভালোভাবে বলতে পারেন, বুঝতে পারবেন, এটা আপনার জন্য পজিটিভ। তো আর মূল যে বিষয়টা, অনেকে মনে করে যে যে আমি তো ইতালিতে আসছি, ভাষা জানি না, তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর আমি কীভাবে দেবো। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে দোভাষী থাকে। দোভাষী হচ্ছে, এটা আপনারা অনেকে জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্য বলি। দোভাষী হচ্ছে যে বাংলা ভাষাও বুঝে, ইতালি ভাষাও বুঝে, মানে দুইয়ের অধিক যে ভাষা বুঝে। তো আপনি যদি বাংলাতে বুঝায় বলবেন, তো বাঙালি দোভাষী ইতালিয়ানকে ইতালিয়ান ভাষায় বুঝায় বলবে। তো এই ক্ষেত্রে আবার কমিশন দেওয়ার সময় আপনাকে প্রশ্ন করবে, আপনার যদি বাংলা দোভাষী হয়ে থাকে, মানে বাংলাদেশি কোনো দোভাষী হয়ে থাকে, আপনাকে প্রশ্ন করবে যে বাংলাদেশি দোভাষী নিয়ে কমিশন দিতে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি সাজেশন করব যে বাংলাদেশি দোভাষী না নিয়ে আপনি যদি ইতালি দোভাষী নেন, মানে ইতালিতে অনেক লোক আছে বাংলা ভাষার উপর পারদর্শী, ওরা বাংলা টোটালি জানে, ভালো জানে, ওরা কমিশনের সময় সাহায্য করে থাকে। তো আমি সাজেশন করব যে আপনি কমিশন দেওয়ার সময় এই ইতালিয়ান দোভাষী আপনি নেয়ার আমি পরামর্শ দেব। কারণ আমরা বাঙালিরা দোভাষী যতই ভালো হোক না কেন, ওনারা ঠিকভাবে প্রপারলি এই ওনাদের আমরা যেভাবে বলি ঠিক ওই কথাটা ওনারা আমাদের যে জজকে ঠিকভাবে বুঝিয়ে বলতে পারে না। কারণ এটাই স্বাভাবিক। আমরা যেরকম খুব যতই ভালোবাসা পারি অন্য দেশের ভাষাভাবে, যেরকম আমরা নিজের দেশের ভাষা মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারি, অন্য দেশে আমরা হয়তো ওইভাবে প্রকাশ করতে পারবো না, কিন্তু কাছাকাছি যেতে পারবো। সেই জন্য আমি সাজেশন করব, আপনারা যারা এই কমিশন দিবেন, যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার এই দোভাষী নিয়ে কাজ করতে কোনো সমস্যা আছে কি না, তাহলে আপনারা আমার মতে আপনারা ইতালিয়ান দোভাষী নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি যখন কমিশন দিতে যাবেন সেখানে অনেক সময় দুজন থাকে, তিনজন থাকে। তবে আমি দুইবার কমিশন দিয়েছি, সেখানে আমি দোভাষী আর আমাদের জজ দুজনে পেয়েছি আমি। তো আপনি যখন ঢুকবেন তখন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার হাঁটা চলা তা ওইভাবে ঠিক রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যখন ঢুকবেন তখন থেকে ওনারা আপনাকে দেখার চেষ্টা করবে যে আপনি কিভাবে কথা বলেন, কিভাবে হাতগুলো রাখেন। বডি ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যতক্ষণ পর্যন্ত আপনাকে ওনারা বসতে না বলবে, এর আগে আপনি বসবেন না। যখন বলবে যে আপনি বসেন, ঠিক তখনই বসবেন। আর বসে হাতগুলো আপনি টেবিলের উপরে রাখবেন না, আপনার পায়ের উপরে রাখবেন, যাতে ওনাদের দৃষ্টিকটু না হয়। এমন কিছু করবেন না যাতে ওনাদের দৃষ্টিকটু না হয়। হ্যাঁ, আর ইতালি জজ যখন ইতালিতে কথা বলবে তখন তো আপনি বুঝবেন না। তখন আপনি না বুঝলেও আপনি ইতালিয়ান যখন আপনার কথা বলে, তখন আপনি ওনার চোখের দিকে তাকায় কথা বলার চেষ্টা করবেন, মানে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এরপরে আবার আপনি যখন দোভাষীর সাথে কথা বলবেন, তখন দোভাষীর সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, টোটালি আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একদম ক্লিয়ারলিভাবে বলার চেষ্টা করবেন। ও মানে আটকে যাবেন, তারপরে এই ধরনের যাতে না হয়। আপনি যে কথাগুলো বলবেন আমি আপনাদেরকে সাজেশন করব সেই জিনিসগুলো আপনারা বাসায় রিহার্সাল করবেন যে কিভাবে আপনি বলবেন। হ্যাঁ, কোনোভাবে যদি জজের মনে হয় যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি না, তো এটা আপনার জন্য অনেক নেগেটিভ। তো এই বিষয়গুলো আসলে কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমিশনের মাধ্যমে আপনি ইতালিতে বৈধ হতে পারবেন বা ইউরোপে বৈধ হতে পারবেন। সে কমিশন যদি আপনার ভালো না হয়, তাহলে আপনাকে দ্বিতীয়বার কমিশনের জন্য ডাকবে, সেটা অনেক আরেক প্রক্রিয়া। তো আজকে এতটুকুই। আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো কমিশন নেগেটিভ আসার পরে আপনার কী করণীয়, কী করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।